আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি চিন্তিয়া হক। শুরুতেই সংবাদ শিরোনাম। আওয়ামী লীগের কারা বিএনপির সদস্য হতে পারবেন জানালেন রিজভী। এদিকে তরুণদের নীতি প্রণয়নে যুক্ত করতে বিএনপির মাসব্যাপী কর্মসূচি শুরু। জানাবো আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়া নিয়ে যে ভবিষ্যৎবাণী করলেন হাসনাত। সরকার কেন কাঙ্ক্ষিত কাজ করতে পারছে না জানালেন উপদেষ্টা মাহফুজ। এবং সর্বশেষ জানাবো কাফনের কাপড় পরে সচিবালয় ঘেরাওয়ের হুঁশিয়ারি ইনকিলাব মঞ্চের হাদির। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। আওয়ামী লীগের কারা বিএনপির সদস্য হতে পারবেন জানালেন রিজভী। আওয়ামী লীগের কারা বিএনপির সদস্য হতে পারবেন তা জানিয়েছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, কেউ দীর্ঘদিন রাজনীতি করেনি অথবা আওয়ামী লীগের আমলেও হয়তো একসময় আওয়ামী লীগ করতেন। আওয়ামী লীগের দুঃশাসন, বর্বরচিত লুটপাট, টাকা পাচার এটাকে পছন্দ করে না। তারা আগেই আওয়ামী লীগ থেকে সরে গেছেন, তারা আসতে পারেন। রাজধানীর নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। রুহুল কবির রিজভী বলেন, আমরা চাচ্ছি সমাজের যারা ফ্রেশ মানুষ, একদম ভদ্র মানুষ, যারা হয়তো অবসরে গেছেন, তিনি অন্তরে লালন করেন। তিনি একজন শিক্ষক হতে পারেন, একজন ব্যাংকার হতে পারেন, একজন সরকারি কর্মকর্তা হতে পারেন, একজন এনজিও কর্মকর্তা হতে পারেন, একজন কৃষক ও শ্রমিক হতে পারেন। এক্ষেত্রে আমাদের যে আদর্শ সেটা বিশ্বাস করেন কিনা। কেউ দীর্ঘদিন রাজনীতি করেনি অথবা আওয়ামী লীগের আমলেও হয়তো এক সময় আওয়ামী লীগ করতেন। আওয়ামী লীগের দুঃশাসন, বর্বরচিত লুটপাট, টাকা পাচার এটাকে পছন্দ করে না। তারা আগেই আওয়ামী লীগ থেকে সরে গেছেন, তারা আসতে পারেন। তিনি জানান, আগামী 15ই মে থেকে 15ই জুলাই পর্যন্ত নবায়ন ও প্রাথমিক সদস্য সংগ্রহ অভিযান চলবে। আমরা টার্গেট করছি 1 কোটির বেশি প্রাথমিক সদস্য সংগ্রহ করব আমরা, ইনশাআল্লাহ। রিজভী বলেন, সমাজের সর্বক্ষেত্রের মানুষ যারা বিএনপিকে পছন্দ করে, যারা বিএনপি মনা, যারা জাতীয়তাবাদী চিন্তা চেতনা লালন করে, তারা আগ্রহী হয়ে ওই দলের সদস্য হবেন। এটা আমরা প্রত্যেকেই প্রত্যাশা করি। কারণ এখন শেখ হাসিনার সেই ভয়ঙ্কর দুঃশাসন সবল নেই, সেক্ষেত্রে অনেকেই এগিয়ে আসবেন। তরুণদের নীতি প্রণয়নে যুক্ত করতে বিএনপির মাসব্যাপী কর্মসূচি শুরু। বিএনপির ঘোষিত 31 দফা রূপরেখা বাস্তবায়নের অংশ হিসেবে তরুণ সমাজকে সরাসরি নীতি প্রণয়ন প্রক্রিয়ায় সম্পৃক্ত করতে মাসব্যাপী বিশেষ কর্মসূচি শুরু করতে যাচ্ছে দলটি। যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্র দলের যৌথ আয়োজনে দেশের 4টি বিভাগীয় কেন্দ্রে ধারাবাহিকভাবে সেমিনার ও সমাবেশ অনুষ্ঠিত হবে। এই উদ্যোগের প্রথম পর্ব শুরু হয়েছে 9 মে বিকাল 3টায় চট্টগ্রামের চট্টেশ্বরী রোডের আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে কর্মসংস্থান ও বহুমাত্রিক শিল্পায়ন নিয়ে তারুণ্যের ভাবনা শীর্ষক সেমিনার দিয়ে। পরদিন 10ই মে চট্টগ্রামে অনুষ্ঠিত হবে তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার উদ্দেশ্যে বিশেষ সমাবেশ। এই ধারাবাহিক কর্মসূচির দ্বিতীয় পর্বে 16ই মে খুলনায় হবে শিক্ষা, স্বাস্থ্য ও মৌলিক অধিকার নিয়ে তারুণ্যের ভাবনা শীর্ষক সেমিনার। 17ই মে হবে সমাবেশ। তৃতীয় পর্বে রাজশাহী ও রংপুর বিভাগের প্রতিনিধিদের অংশগ্রহণে 23 ও 24শে মে বগুড়ায় আয়োজিত হবে আলোচনা ও সমাবেশ। চূড়ান্ত পর্ব হবে রাজধানী ঢাকায় 27 ও 28শে মে। এখানে অংশ নেবেন ঢাকা, ফরিদপুর, সিলেট ও ময়মনসিংহ বিভাগের প্রতিনিধি তরুণরা। বিএনপি সূত্রে জানা গেছে, সেমিনারগুলোতে দলীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে বিভিন্ন শ্রেণী পেশার তরুণ প্রতিনিধি, শিক্ষার্থী, গবেষক, চিন্তাবিদ, উদ্যোক্তা ও অ্যাক্টিভিস্টরা অংশ নেবেন। আলোচনা থেকে উঠে আসা ভাবনা ও প্রস্তাবনা সংকলিত হয়ে ভবিষ্যতের নীতিগত রূপরেখায় প্রতিফলিত হবে। আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়া নিয়ে যে ভবিষ্যৎবাণী করলেন হাসনাত। জাতীয় নাগরিক পার্টি দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, যার এজেন্ডায় আওয়ামী লীগের বিচার নেই, যার এজেন্ডায় আওয়ামী লীগকে নিষিদ্ধ করা নেই, তার সঙ্গে আমরা নেই। পোস্টে হাসনাত আব্দুল্লাহ লিখেছেন, শুধু এই মাসেই ভারতের গোয়েন্দা সংস্থা ও হাই কমিশন বাংলাদেশের সরকারি বেসরকারি সামরিক পর্যায়ে অন্তত 23টা মিটিং করেছে। এনসিপির এই নেতা লিখেছেন, লিখে রাখেন, আওয়ামী লীগকে পুনর্গঠনের সুযোগ করে দিতে উদ্দেশ্যমূলকভাবে বিচারের নামে কালক্ষেপণ করা হচ্ছে। একটা পর্যায়ে গিয়ে বলা হবে, এক সময় জনসমর্থিত রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা আমাদের কাজ নয়। হাসনাত আব্দুল্লাহ লিখেছেন, যার এজেন্ডায় গণহত্যাকারী আওয়ামী লীগের বিচার নাই, যার এজেন্ডায় আওয়ামী লীগকে নিষিদ্ধ করা নাই, তার সঙ্গে আমরা নাই। এই আগে সকালে তার ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে আরেকটি পোস্ট করেছেন হাসনাত আব্দুল্লাহ। সেখানে তিনি উল্লেখ করেছেন, খুনিকে দেশ থেকে নিরাপদে বেরিয়ে যাওয়ার সুযোগ দেওয়া হয়, পুলিশ আসামি ধরলেও আদালত থেকে জামিন দেওয়া হয়, শিরিন শারমিনকে রাষ্ট্রীয় তত্ত্বাবধানে বাসায় গিয়ে পাসপোর্ট করে দেওয়া হয়। আওয়ামী লীগকে সুবিধা দেওয়ায় ইউনূস সরকারকে একহাত নিলেন হাসনাত। সেই পোস্টে তিনি আরো লেখেন,
দ্বিতীয় ট্রাইব্যুনাল জানুয়ারিতে হওয়ার কথা থাকলেও মে মাসে এসেও শুরু হয়নি। আর আপনারা বলছেন আওয়ামী লীগের বিচার করবেন। সবশেষ অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ্য করে তিনি লেখেন, তা ইন্টারিম। এখনো পর্যন্ত কি কি বিচার ও সংস্কার করেছেন? উল্লেখ্য, গত বছরের ৫ই আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে পতন হয় আওয়ামী লীগ সরকারের। ওই আন্দোলনের নেতৃত্ব দেওয়া প্ল্যাটফর্ম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম শীর্ষ নেতা ছিলেন হাসনাত আব্দুল্লাহ। আন্দোলনকারী শিক্ষার্থীদের নেতৃত্বে গত ২৮শে ফেব্রুয়ারি ঘোষণা করা হয় নতুন রাজনৈতিক দল এনসিপির। এতে অন্যতম শীর্ষ পদে আসেন তিনি। সরকার কেন কাঙ্ক্ষিত কাজ করতে পারছে না, জানালেন উপদেষ্টা মাহফুজ। গত বছরের ৫ই আগস্ট ছাত্র জনতার তীব্র গণ আন্দোলনের মুখে তৎকালীন হাসিনা সরকারের পতনের পর নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর ইউনূসের নেতৃত্বে যে অন্তর্বর্তী সরকার গঠিত হয়, সেই সরকারের কাছে দেশের মানুষের প্রত্যাশা ছিল অনেক। বিশেষ করে প্রত্যাশার তালিকায় ১ নম্বরে ছিল বিগত ১.৫ দশকের স্বৈরশাসনের সময় গুম, খুন, অর্থ পাচার সহ অন্যান্য অপরাধের বিচার। কিন্তু বিগত ৮ মাসে অন্তর্বর্তী সরকার তার তেমন কিছুই বাস্তবায়ন করতে পারেনি। এ নিয়ে ব্যাপক সমালোচনা চলছিল। এর মধ্যে গতকাল দিবাগত রাতে থাইল্যান্ডে যেতে সক্ষম হন হাসিনার আমলে টানা ২ বার রাষ্ট্রপতির দায়িত্ব পালন করা আব্দুল হামিদ। এরপরই সোশ্যাল মিডিয়ায় ব্যাপক সমালোচনা তৈরি হয়। এমনই প্রেক্ষাপটে ফেসবুকে একটি পোস্ট দিয়ে সরকারের বিভিন্ন সীমাবদ্ধতা, রাজনৈতিক দলগুলোর আচরণ, ছাত্রদের কর্মকাণ্ড সহ বেশ কিছু বিষয় তুলে ধরেছেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। কৈফিয়ত কিংবা বাস্তবতা শীর্ষক পোস্টটি পাঠকদের জন্য হুবহু তুলে ধরা হলো। ক্ষমতার ভারকেন্দ্র অনেকগুলো, ফলে কাজের দায় সরকারের, কিন্তু কাজ করে ক্ষমতা অন্যান্য ভারকেন্দ্র। জোড়াতালি দিয়ে গণতান্ত্রিক রূপান্তর সম্ভব নয় নতুন রাজনৈতিক বন্দোবস্ত। রাজনৈতিক দলগুলো ডিসেম্বরের পর সহযোগী ভূমিকায় নেই, কিন্তু ঠিকই প্রশাসন, বিচার বিভাগ, পুলিশের তারা স্টেক নিয়ে বসে আছেন। এস্টাবলিশমেন্ট দ্বিদলীয় বৃত্তে ফিরতে এবং ছাত্রদের মাইনাস করতে প্রতিজ্ঞাবদ্ধ। প্রায় ৩ ডজন নিয়োগপ্রাপ্তদের মধ্যে ছাত্র মাত্র ২ জন। ছাত্র প্রতিনিধিদেরকেও এস্টাবলিশমেন্ট রাষ্ট্রপতি অপসারণের ঘটনার পর থেকে কোণঠাসা করে রেখেছে। আমরা ২ জন সর্বোচ্চ ব্যালেন্সিং অ্যাক্ট করতে পারছি, কিন্তু প্রভাবক হিসেবে কাজ করতে হলে সরকারের সুষম ছাত্র প্রতিনিধিত্ব লাগবে। ছাত্রদের কয়েকটি দল হয়ে যাওয়াতে তারা এখন বিভক্ত। তদুপরি অন্য রাজনৈতিক দলের মতোই তারা ট্রিটেড হচ্ছেন। এজন্য নাগরিক কমিটি ছিল দীর্ঘমেয়াদী অভ্যুত্থানের ফোর্স হিসেবে টেকসই। যাই হোক, এদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন প্ল্যাটফর্ম দেশব্যাপী ছাত্রদের গুছিয়ে উঠতে ব্যর্থতার পরিচয় দিয়েছে। অভ্যুত্থানের ছাত্র জনতা বিভক্ত, দ্বিধাহীন। সামরিক বেসামরিক আমলাতন্ত্র কম্প্রোমাইজড, মিডিয়া ও ব্যবসায় লীগের আধিপত্য কমেনি। লীগের রাজনৈতিক অর্থনীতিতে হাত দেওয়া যায়নি। পুরাতন দ্বিদলীয় বন্দোবস্ত টিকে গেছে। বিচার বিভাগ এখনো দ্বিদলীয় বৃত্তবন্দী। বামডানের কালচারাল ক্যাচাল জুলাইকে দুর্বল করেছে এবং শাহবাগ শাপলাকে চিরন্তন করে তুলেছে। ডানপন্থীরা ভুল রাজনীতি করেছেন এবং নতুন বাস্তবতায় আবেগের বশে প্রক্রিয়াশীল ভূমিকা রেখেছেন। বামপন্থীরা প্রথম থেকেই সরকারের প্রতি স্কেপটিক্যাল ও অভ্যুত্থানের পক্ষে জোরদার ভূমিকা রাখতে অসফল। সবচেয়ে ডেডিকেটেড ছাত্রকর্মীরা ক্রেডিট, দলবাজি আর কোরামবাজির খপ্পরে পড়েছেন। আর্থিক অসচ্ছলতার অভিযোগ হাতে গোনা কয়েকজনের বিরুদ্ধে, কিন্তু ডেমোরালাইজড হয়েছেন সমগ্র ছাত্র জনতা অভ্যুত্থানের পক্ষে প্রতিষ্ঠান ও নতুন সিভিল সোসাইটি গড়তে ব্যর্থ হয়েছেন। সামরিক বেসামরিক আমলাতন্ত্র, রাজনৈতিক অর্থনীতি এবং রাজনৈতিক এলায়েন্সের ক্ষেত্রে ছাত্র জনতার কোনো হিস্সা নেই। শহীদ আহতদের ক্ষেত্রে এবং বিচারের প্রশ্নে সরকার সহ সকল অংশীজন অসফল। অভ্যুত্থান শহর ছেড়ে গ্রামাঞ্চলে বিস্তৃত হয়নি। এস্টাবলিশমেন্ট ও রাজনৈতিক দলগুলোর স্বার্থবাদী চিন্তা ও কর্মের সাথে সাথে ছাত্রদের অনভিজ্ঞতা ও দূরদর্শিতা অভাব এজন্য দায়ী। সর্বোপরি ছাত্রদের মাইনাস করে দ্বিদলীয় বন্দোবস্তে ফেরার জন্য এস্টাবলিশমেন্ট অপেক্ষমান। ছাত্রদের পরিপূর্ণ অসহযোগিতার মুখে ইতিমধ্যে ফেলে দেওয়া হয়েছে। কাফনের কাপড় পরে সচিবালয় ঘেরাওয়ের হুঁশিয়ারি ইনকিলাব মঞ্চের হাতির। অন্তর্বর্তী সরকারের সহযোগিতায় ফ্যাসিবাদ আমলের সাবেক রাষ্ট্রপতি ও হত্যা মামলায় আসামি আব্দুল হামিদের দেশ ছাড়ার প্রতিবাদে সচিবালয় ঘেরাওয়ের চূড়ান্ত ডাক দিয়েছেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি। পোস্টে হাদি লেখেন, হামিদরেও বিদেশে পার কইরা দেওয়া হয়েছে, বাকিরাও কয়েকদিন পর জেল থেকে বের হয়ে নির্বাচন করবে। তিনি আরো লেখেন, যদি কাফনের কাপড় পরে জীবন বাজি রেখে সচিবালয় ঘেরাও চূড়ান্ত ডাক দিয়ে আমরা কে কে আসবেন। ইনকিলাব মঞ্চের মুখপাত্র লেখেন, যারা নিশ্চিত করবেন তাদের নামের তালিকা করে আমরা রাজপথে নামবো। এভাবে আর চলে না। আমরা বাইচা রইছি শহীদ হওয়ার জন্যই। প্রসঙ্গত, গত বছরের ৫ই আগস্ট ছাত্র জনতা তীব্র আন্দোলনের মুখে পতন হয় শেখ হাসিনা ও তার দল আওয়ামী লীগের। এরপর থেকে আত্মগোপনে রয়েছেন দলটির নেতাকর্মীরা। অনেকেই ইতিমধ্যে দেশ ছাড়লেও এতদিন দেশে ছিলেন আওয়ামী লীগ সরকারের আমলের সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ। অবশেষে তিনিও দেশ ছাড়লেন। উল্লেখ্য, আব্দুল হামিদ আওয়ামী লীগের সময় ২০১৩ থেকে ২৩ সাল পর্যন্ত টানা ২ মেয়াদে বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। তার আগে ২০০৯ থেকে ২০১৩ সালের এপ্রিল পর্যন্ত জাতীয় সংসদের স্পিকার হিসেবে দায়িত্ব পালন করেছেন। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।